আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা খেতে এসেছি। তো এইখানে দেখা যাচ্ছে একজন কৃষক এই যে তার জমিতে আলু রোপণ করছে। তো একটা বিশেষ কথা আপনাদের আজকে জানাতে যাচ্ছি। আপনার বেশিরভাগই কৃষক বেশিরভাগ শস্য যেটা রোপণ করবে এই বীজগুলো তারা কিনে আনে। মানে এই ক্ষেত্রে গত 10 বছর আগেও দেখা যেত যে এরা নিজেরাই একটা ফসল ফলায়, যেমন আলু, ধান, চারা যা কিছু আছে এরা নিজেরাই চারা করে। তারপরে হয়তো তারা এটা রোপণ করতো, রোপণ করে আবার নিজেরাই বীজ তৈরি করতো, আবার রোপণ করতো। কিন্তু বর্তমানে সেটা কি হয়, প্যাকেটজাতভাবে কিনে আনতে হয়। এই যে আমার এখানে যদি আপনি দেখেন, এই যে এখানে কিছু দেখেন, এই যে আলু আছে, এগুলো কিন্তু বাড়ির না, এগুলো কেনা বীজ, কেনা প্যাকেট কেনা। আর এই যে সার দিয়ে এখন এই মুহূর্তে এই যে আলু রোপণ করা হচ্ছে, দেখেন এই যে সব এই যে রোপণ করা হয়েছে এখানে আলু ধীরে ধীরে। তো এগুলো কেনা। তো এইরকমভাবে যদি চলতে থাকে একসময় দেখা যাবে যে আমাদের সব কিছুর জন্য অন্য দেশের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে, অর্থাৎ এই বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করতে হবে। আর আমাদের আমাদের 90% কৃষকরা ওইটার উপর নির্ভরশীল হয়ে পড়বে। তো হুট করে যদি দেখা যায় কোনো দেশ আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেয় বা কোনো সমস্যা হয়, তাহলে দেখা যাবে যে আমরা সেটা পাবো না। এর ফলে কি হবে, আমাদের ফসলে মন্দা সৃষ্টি হবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনকি দেশে দুর্ভিক্ষ পড়তে পারে। তো এই যে কৃষক ভাই উনিও বলতেছে যে এটার সমাধান কি। তো এটার সমাধান যে আমরা যে দেশীয় জিনিস আছে, বর্তমানে আপনারা যদি বাজারে শশা খাইতে যান, দেখবেন যে দেশি শশা আর পাওয়া যায় না, হাইব্রিড পাওয়া যায়। দেশি শশা খুব কম পাওয়া যায়। তো এই শশাগুলা আমরা দেশিগুলা যদি নিজেরাই এর বীজ পরবর্তীতে সংরক্ষণ করে হাইব্রিড চাষে নিরুৎসাহিত হই, মানে চাষ না করি, তাহলে এটার একটা সমাধান আছে। তেমনি আলু হবার পর সেই আলু দিয়ে আবার যদি আমরা বীজ তৈরি করে রাখি, তাহলে কিন্তু আমাদের পরনির্ভরশীলতা খুব কমে যায়। আর একটা কাজ, আপনারা এই হাইব্রিড জাতের যে জিনিস আছে, যেমন শশা, হাইব্রিড শশারই উদাহরণ, আপনারা যদি একবার দেখেন যে হাইব্রিড শশা চাষ করেন, ওই হাইব্রিড শশার বীজ থেকে কিন্তু আর চারা তৈরি করতে পারবেন না, কিন্তু দেশি শশা যেটা, সেইটার বীজ থেকে আপনি চারা তৈরি করতে পারবেন। তো এরা যারা এই প্রতিষ্ঠান এইগুলো তৈরি করে, এই বীজগুলো তৈরি করে, তারা কিন্তু এই বুদ্ধিটা মাথায় রাখে যে এটা একবার ফলন দেবে, একবার ফলন দেওয়ার পরে আর কখনোই ফলন দিবে না। মানে এটা থেকে আপনি আর বীজ তৈরি করতে পারবেন না। তাই আপনার কৃষির বীজ রক্ষার্থে আপনাদের এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন আপনারা পরনির্ভরশীল না হয়ে পারেন। প্রত্যেকটা কৃষক যদি নির্ভরশীল হয়ে পড়ে, মানে পরনির্ভরশীল হয়, তাহলে ওই যে সমস্যাটার কথা বললাম, যদি এরকম সমস্যা শুরু হয়, তো আর থাকতে পারবে না কৃষক। আর কৃষক বাঁচলেই কিন্তু দেশ বাঁচবে। তো গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা কৃষি উপদেষ্টা আছে, এইদিকে যেন একটু গুরুত্ব দেয়, যে আমাদের দেশীয় যে প্রযুক্তি আছে, দেশীয় যে পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে যদি সবাই বীজ সংরক্ষণ করতে পারে, তাহলে আমরা সঠিকভাবে আগাতে পারবো। কৃষিতে যদি উন্নতি হয়, তাহলে আমরা দেখা যাবে প্রত্যেকটা সেক্টরে উন্নত খুব তাড়াতাড়ি করতে পারবো। এই বেশ কিছুদিন আগের আমি এরকম অনেক সংবাদ দেখেছিলাম যেখানে এইটা নিয়ে আওয়াজ তুলেছিল। এছাড়া আপনারা বিভিন্ন ধরনের মুভি দেখতে পারবেন। আপনার ইন্ডিয়াতে দেখবেন বেশ কিছু এই কৃষি সেক্টরের মুভি আছে, যেগুলোতে এই কথাগুলো তুলে ধরে, এই প্রতিবাদটা তুলে ধরে। কিন্তু আমাদের দেশের লোকজনের এইদিকে জ্ঞান খুবই কম। যে কোনো কিছু চারা করতে গেলেই তারা ধান, গম, যাই কিছু করকে এরা কী করতে হয়, বাজার থেকে কিনতে হয়। তাই এই ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন। সরকারের কাছে অনুরোধ থাকবে যেন তারা এই দিকে একটু খেয়াল রাখে। ধন্যবাদ সবাইকে।